আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে নির্বাচন ঘোষিত হয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি। তবে যে পথে চলছে দেশ, তাতে নির্বাচন আদৌ হবে কিনা রীতিমতো সন্দেহ সেটা নিয়ে। হাদি হত্যাকাণ্ড নিয়ে যেভাবে জ্বলছে সারা দেশ, মানে জ্বালানো হচ্ছে, এটা ভেবেচিন্তেই তাতে মনে হচ্ছে নির্বাচন স্থগিত করে দেওয়ার বড় অজুহাত পেয়ে গেছেন মোহাম্মদ ইউনূস ও এনসিপি জামাত। তাই বিএনপি যতই নির্বাচন চেয়ে গলা ফাটাক, নির্বাচন হবে না। এবং এটাও দেখে নেবেন 25 তারিখে তারেক রহমানও খুব সম্ভব দেশে ফিরবেন না, তিনি আবার বাতিল করে দেবেন তার দেশে ফেরার কথা। ফিরলে বিপদ আছে তারেকের। বিএনপি মনে করছে এখন ভোট হলে তারা সংখ্যাগরিষ্ঠ আসন জিতে ক্ষমতায় আসবে, তাই তারা ভোটের জন্য উতলা। কিন্তু লক্ষ্য করার বিষয় কি জানেন, আওয়ামী লীগও পাখির চোখ করে তুলছে নির্বাচনকে। যদিও তারা এখন নিষিদ্ধ দল, নির্বাচন কমিশনে তাদের নথিভুক্তি এই মুহূর্তে স্থগিত, তথাপি তারা নির্বাচনের প্রচার অভিযান শুরু করে দিয়েছে। তা সে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক কিংবা তার পরে হোক। কিন্তু এতৎ সত্ত্বেও আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সোরে শুরু করে দিয়েছে। স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে সম্প্রতি দলীয় কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ এসেছে। বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের প্রাপ্তিগুলো নিয়ে মানুষের কাছে যেতে হবে নেতাকর্মীদের, ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে যে দেশ কিভাবে অগ্রগতি অর্জন করেছিল আওয়ামী লীগের শাসনকালে। এবং সেই সঙ্গে এটাও বলতে হবে যে ফিরে এসে আবার দেশকে উন্নতির কোন শিখরে পৌঁছে দিতে চান আওয়ামী লীগ নেত্রী, সেই বিষয়গুলো বলতে হবে, অর্থাৎ আগামীর রোডম্যাপ। এই প্রেক্ষিতে প্রশ্ন জাগে, যখন দল কার্যত নিষিদ্ধ, নির্বাচন হলেও সেখানে অংশগ্রহণের সুযোগ নেই, এবং দলের মূল কর্ণধার নেত্রী যখন স্বয়ং দেশ থেকে নির্বাসিত শুধু নন, তার মাথায় ঝুলছে মৃত্যুদণ্ডের পরোয়ানা, তখন নির্বাচনের জন্য দলকে কেন ঝাঁপিয়ে পড়তে বলছেন শেখ হাসিনা? এটা কি অতিরিক্ত স্মার্টনেস দেখানো, নাকি সত্যি নির্বাচনী ময়দানে আওয়ামী লীগের যোগদানের সম্ভাবনা আছে? এখনকার আলোচনা এই বিষয়টি নিয়ে, কারণ তাকে ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে না। দ্বিতীয়ত, শেখ হাসিনা দিল্লি থেকে বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে তার দলের লক্ষ লক্ষ সমর্থক ভোট বয়কট করবে। এমনটা হলে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ভীষণভাবে কম হবে। সেই হার গত বছর জানুয়ারিতে শেখ হাসিনার আমলের ভোটদানের হার থেকেও কম হওয়ার সম্ভাবনা। আর সেটা হলে হাসিনার বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার যে অভিযোগ ছিল, সেই একই অভিযোগ বরং আরো বড় হয়ে উঠবে এই নির্বাচনের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, বিএনপি নিজে নির্বাচন বয়কট করেছিল এর আগে। আওয়ামী লীগ কিন্তু বয়কট করতে চায় না নির্বাচন, তারা নির্বাচনে অংশ নিতে চায়। এই অবস্থায় তাদের বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন শুধু ভারত নয়, পশ্চিমের কোনো গণতন্ত্রই মানবে না। তৃতীয়ত, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতকে সঙ্গে রাখা যে ভীষণভাবে জরুরি, এই সত্যিটা এতদিনে ভালোভাবে বুঝতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বুঝেছেন ভারতকে সঙ্গে না রাখলে ভারত তার নিরপেক্ষ অবস্থান পাল্টে রাশিয়ার আরো ঘনিষ্ঠ হবে এবং আমেরিকা থেকে দূরে সরে যাবে। চীন এবং ভারত দুটো দেশকে শত্রু করে তুললে আমেরিকার সমূহ ক্ষতি। বাধ্য হয়েই তাই ভারতের বাংলাদেশ নীতিতে সায় দিতে হবে আমেরিকাকে। আর এই প্রক্রিয়া যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তার নানা সংকেত দেখা যাচ্ছে, যার মধ্যে প্রধানতম হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রথমে দিল্লি,
তারপর দোহায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক। সেই সব বৈঠকে মার্কিন প্রতিনিধিরাও হাজির ছিলেন এবং ভারতের মতে তারা মত মিলিয়েছেন। শেখ হাসিনা স্পষ্ট বুঝেছেন এটা, তাই দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রচার অভিযান শুরু করার। এরপরেও আছে, এরপরে চতুর্থ যে কারণটা অতি সাম্প্রতিক, হাসিনার পক্ষে সেটা খুব ভালো কাজ দিয়েছে, সেটা হলো ওসমান হাদির হত্যাকাণ্ড ও তার পরবর্তী সহিংস ঘটনা প্রবাহ। যেভাবে কোনো রকম তদন্ত ছাড়াই আওয়ামী লীগ ও ভারতকে অভিযুক্ত করে বিবৃতি দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা, বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টা, তাতে ভারত প্রচণ্ড সংক্ষুব্ধ। এই ঘটনাটি হাসিনার জন্য পরোক্ষভাবে একটি সুযোগ তৈরি করেছে। ওসমান হাদির মৃত্যুর পর অভিযোগ ওঠে যে তার হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, এর জয় তাকে ফেরত দিতে হবে। এর জেরে বাংলাদেশে তীব্র ভারত বিরোধী বিক্ষোভ শুরু হয় এবং ভারতীয় হাই কমিশন ঘেরাও বা বন্ধের দাবি ওঠে। এই পরিস্থিতিতে ভারতও কঠোর অবস্থান নিয়েছে। ভারতীয় ভিসা সেন্টারগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং ঢাকায় ভারতীয় দূতকে বাংলাদেশ তলব করেছিল, তার পাল্টে হিসেবে ভারতও কড়া ভাষায় কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। এসব ঘটনায় হাসিনার কি লাভ? বাংলাদেশে দেখুন, বাংলাদেশে যখনই ভারত বিরোধিতা সহিংস রূপ নেয় বা অস্থিতিশীলতা তৈরি হয়, তখন ভারত নিরাপত্তা নিয়ে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ভারত তখন মনে করে যে বাংলাদেশে হাসিনাই একমাত্র স্থিতিশীলতার গ্যারান্টি। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অরাজকতা ভারতকে এই সিদ্ধান্তে আরো অটল করছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ এবং হাসিনার মতো শক্ত হাতের শাসকই তাদের বাংলাদেশের জন্য যেমন প্রয়োজন, তেমনি ভারতেরও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রয়োজন। হাসিনার আত্মবিশ্বাস এখান থেকেই আসছে যে পরিস্থিতি যত খারাপ হবে, ভারতের সমর্থন তার প্রতি তত জোরালো হবে। হাসিনা যে কর্মীদের উন্নয়নের কথা বলে ঘরে ঘরে যাওয়া নির্দেশ দিয়েছেন, তা মূলত দলের মনোবল চাঙ্গা রাখার এবং অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল তো বটেই, তার সঙ্গে বিরাটভাবে ফিরে আসা নির্বাচনী ময়দানে, সেটাও উদ্দেশ্য। যদিও প্রকাশ্যে বড় সমাবেশ করা কঠিন, তবুও গোপনে বা ঘরোয়াভাবে জনসংযোগের মাধ্যমে তিনি ভোটারদের মনে করিয়ে দিতে চাইছেন তার সময়ের স্থিতিশীলতার কথা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বা কোণঠাসা হওয়ার ভয়ের মধ্যেও নভেম্বরে দেশ জুড়ে শাটডাউন বা বিক্ষোভের ডাক দিয়ে সফল করেছে, সেগুলো নিজেদের উপস্থিতির জানান দিয়েছে। এই সক্রিয়তা আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য যে আওয়ামী লীগ এখনো একটি শক্তিশালী পক্ষ এবং তাদের ছাড়া রাজনীতি অচল। শেখ হাসিনার এই রীতিমতো আশাবাদী হওয়ার পেছনে এগুলো প্রধান কারণ। আরও একটা বড় কারণ রয়েছে, বললাম, জিও পলিটিক্যাল ইকুয়েশন বা ভূ রাজনৈতিক সমীকরণ, এবং সেই সমীকরণ অনুযায়ী আওয়ামী লীগকে সেখানটাতে আওয়ামী লীগ এবং এই ভূ রাজনৈতিক সমীকরণের জন্য ভারতকে অস্বীকার করা যাবে না। ভারতের অবস্থানকেও, ভারতের চাওয়াটাকেও গুরুত্ব দিতে হবে। সুতরাং কি দেখা গেল শেখ হাসিনার আত্মবিশ্বাস কোনো অলীক স্বপ্ন নয়, বরং এটি ভারতের কূটনৈতিক লেভারেজ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে কাজে লাগানোর ঠান্ডা মাথার রাজনৈতিক হিসাব। আন্তর্জাতিক ভূ রাজনীতির খেলায় বাংলাদেশে ভারত যেটা চায় সেটা অস্বীকার করার ক্ষমতা খোদ আমেরিকারও নেই। আর বাংলাদেশকে স্থিতিশীল রাখার ক্ষমতা ইউনূস কিংবা তার পৃষ্ঠপোষক জামাতের নেই। সে ক্ষমতা আছে আওয়ামী লীগের এবং কিছুটা পরিমাণে বিএনপির। কিন্তু গত 1.5 বছরে বিএনপি যেভাবে নিজেকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিতে রূপান্তরিত করেছে, যেভাবে ইউনূসকে নিঃশর্ত সমর্থন দিয়ে দেশকে আজকের অরাজক পরিস্থিতিতে এনেছে, তাতে বিএনপির সমর্থনের জমি অনেকটাই ভেঙেছে। আমি বারবার করে একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনের দুটো পক্ষ, একটা মুক্তিযুদ্ধের সমর্থনের পক্ষে আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে, আর একটা মুক্তিযুদ্ধের বিরোধের পক্ষে।
এই মুক্তিযুদ্ধের সমর্থনের পক্ষের পুরো শক্তিটাই বিশেষভাবে বেশিরভাগ শক্তি বিএনপি থেকে কিন্তু চলে আসবে আওয়ামী লীগের কাছে। আর বিএনপির মধ্যে যে মৌলবাদী শক্তি আছে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও যারা রয়েছে, তারা চলে যাবে জামাতের সঙ্গে। বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র ইউনিয়নের নির্বাচন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতির কথা ভেবে বিএনপি নিজেকে যতই ক্ষমতাবান ভাবুক না, আসলে সেটা নয়। এই গোপন তথ্য দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। এখানেই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতাকে ভারত তো বটেই, আমেরিকাও মানতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা এজন্যেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এতটা আশাবাদী। দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ঘরে গিয়ে গিয়ে প্রচার করতে বলা হয়েছে এজন্যই। আর ইউনূসের ক্ষমতা নেই এই নির্বাচনকে হয়তো ফেব্রুয়ারি থেকে সরিয়ে দিতে পারেন কিছুদিনের জন্য, কিন্তু বড় কোনো ব্যবধানের সময়ের ব্যবধানে, অর্থাৎ বহুদিনের জন্য, যেটা উনি বলেছেন এর আগে, অনেকেই বলছে নাকি ওনাকে 50 বছর দেশ শাসন করতে, 5-10 বছর নয়, 50 বছর কথাটা নিজেই বলেছেন, সেটা কিন্তু সম্ভব নয়। বিশ্ব জনমতের চাপে, ভারতের চাপে নির্বাচন করতে হবে, আজ না হোক কাল। ফেব্রুয়ারি বড় জোর, পিছিয়ে 2-1 মাস পিছাতে পারে, তার বেশি নয়। বাংলাদেশ এবং ভারতের যে নতুন কীর্তি কারখানা শুরু হয়েছে, আমি দুই দেশেরই যে বক্তব্য, ভারত একটা মিডিয়া রিলিজ, প্রেস রিলিজ টাইপের, বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছেন, যেখানে রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি কথা বলেছেন। আবার পাল্টাই বলা যায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ পাল্টা, তিনিও বলেছেন যে পাল্টা। ভারত যেহেতু এরকম বিবৃতি দিয়েছে, এই জন্য আমি প্রকাশ্যে এসে কথা বলতে বাধ্য হচ্ছি। দুজনের বক্তব্য আমি পুরোটা শুনেছি, পড়েছি, আপনারা নিশ্চয়ই অনেকে পড়ে ফেলেছেন। আমি আর এটা পড়ে আপনাদের বিরক্তির উদ্বেগ করতে চাই না। বোধহয় লাইন টু লাইন না পড়লেও চলবে। লাইন টু লাইন না পড়লেও মোদ্দা কথা যেটা, দুইজনের বক্তব্য শুনে আমার মনে হয়েছে, দুই পক্ষের বক্তব্য শুনে, যে রিসেন্টলি ভারত বাংলাদেশ সম্পর্ক যে জায়গায় গিয়েছে, যে কেউটাই কেউ মানি না, বলছো তোমারটা বলছো, তুমি বলছো আমারটা আমি বেড়ে যাই। মানে এক ইস্যু নিয়ে এক দেশ বিবৃতি দেয়, এক দেশ বলে এটা লাইনে লাইনে মিথ্যা কথা। মোদ্দার কথা সারমর্ম যদি দাঁড়ায় সেই ঘটনা হচ্ছে। কয়েকদিন আগে ধরেন বাংলাদেশের দিক থেকে ওই শেখ হাসিনারে ফেরত চাওয়া, তারপরে ওসমান হাদির হামলাকারীরা তারা যদি ভারতীয় আশ্রয় নেয়, তাহলে তাদেরকে ধরে বাংলাদেশি পুলিশ হাতে দেওয়া, এগুলো বলার পরে তাৎক্ষণিক ভাবে 2-3 ঘন্টার মধ্যে ভারত বললো আমরা এরকম কিছু জানি না, এগুলা যা বলছে বাংলাদেশ এগুলা ঠিক না, একটা বিবৃতি দিল। তারপরে আমার বাংলাদেশ হাই কমিশনারের ডাইকা নিয়া, এই যে তাদের হাই কমিশন অভিমুখে পদযাত্রা, তারপরে নেতাদের জ্বালাময়ী বক্তৃতা, সাংঘাতিক জ্বালাময়ী বক্তৃতা, যে মোটামুটি ভারতে ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, গিলে ফেলবো, এই টাইপের প্রেক্ষাপটে আবার বাংলাদেশের দিক থেকেও একটা ঘাপটি মারা। আজকে দেখেন প্রতিদিন ঘটনা ঘটছে, প্রতিদিন। গত 16 ডিসেম্বর থেকে শুরু করে, এবং ওসমান হাদি আহত আর যখন গুলিবিদ্ধ হয়েছেন তখন থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিন ভারত বাংলাদেশ সংক্রান্ত ঘটনা ঘটছে, এবং ঘটনার প্রত্যেকটা অবস্থা ডেটোরেট করছে, অবনতি হচ্ছে। মানে কোন শুভ খবর নাই যে দুই দেশ বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমাদের সমস্যা আমরা বুঝতেছি, আমাদের সমস্যাটা তোমরা একটু বুঝো। একে অন্যের প্রতি খালি অভিযোগ আর অভিযোগ। একটা সময় জানেন, মানে অভিযোগ আর অভিযোগ শুনতে শুনতে একজন মানুষের প্রতি যে অভিযোগ থাকে না, বিরক্ত হয়ে যায় শেষ পর্যন্ত। ধূর, আর ভালো লাগে না, একটা কিছু করে বসি। ভারত বাংলাদেশের দুই পক্ষই এরকম একটা কিছু করে বসার লোক আছে। বাংলাদেশের ভিতরে উগ্রপন্থীরা আছে, বাংলাদেশের ভিতরে কট্টর ভারত বিরোধী রাজনীতিবিদরা আছে, যাদের পুঁজি হলো ভারত বিরোধী। ইন্ডিয়ার ভিতরেও তীব্র ধর্মবাদী হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে। এই হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারেই কাজ করেছে বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে। এই যে প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, বাংলাদেশ গিয়ে করেছে। এবার তাদেরও যারা আছে এরকম লাফাইন নাবাটি, সেই লাফাইন নাবাটি এবার বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে হুলস্থুল কাণ্ড করেছে। বাংলাদেশ যা বলছে, বাংলাদেশের কথার মধ্যে কথা হলো যে এখানে পত্রপত্রিকায় খবর এসছে, আমাদের ভারতের হাই কমিশনার অফিসে গিয়ে আর বিশৃঙ্খলা তৈরি করলো। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সবচেয়ে বড় পয়েন্টটা ধরছে, গেছে কি যায় নাই, কতজন গেছে না গেছে বুঝতে জানে, যেই কয়জন গেছে এত নিরাপত্তা বলয়ের মধ্যে তারা গেল কেমনে, এইটা যাওয়া সম্ভব না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ওইখানে বাংলাদেশ হাই কমিশনটা, বাংলাদেশ হাউসটা এমন একটা এলাকার মধ্যে, সেটা তো হচ্ছে একে তো কূটনৈতিক এলাকা, ডিপ্লোম্যাটিক জোনের একের কলিজার ভিতরে বাংলাদেশের দূতাবাস। তো ওই পর্যন্ত এই লোকগুলা গেল কেমনে, পর্যন্ত যাওয়ার কথা না।
এখন এই কথা যদি এই কথা বিশ্বাস করলে ওই দেশের তাহলে কোনো একটা পক্ষ চাইছে, ইন্ডিয়ার কোনো একটা পক্ষ চাইছে যে এরকম একটা প্রেশার ক্রিয়েট হোক, সিচুয়েশন একটা খারাপ হোক, যে আমার দেশের এমবিসি লক্ষ্য করে তোমার দেশের গুলা লাফায়, আমাদের দেশের গুলো একটু লাফানি তোমাদেরকে দেখাই দিই, ব্যাপারটা এরকম। এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বারবারই বলছে যে আপনাদের ওখানে গেল কেমন এটা আমারে বোঝান, কয়জন গেছে, কয় গাড়িতে গেছে, কি করছে। ভারতের থেকে আমাদের হাই কমিশন কর্মকর্তারা বলছে তারা হাউকাও শুনছে, চিল্লাচিল্লি শুনছে, স্লোগান শুনছে, তবে কাউকে আমাদের হাই কমিশনারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কিনা এটা ঠিক কনফার্ম না। এবার ভারত বলতেছে যে এই টাইপের কোনো কর্মকাণ্ড হয় নাই, কিছু লোকজন তারা সেইখানে মানুষের গফরগাঁয়ের দীপুচন্দ্র দাস সেই ছেলেটার উপরে যে পৃথিবীর ন্যাক্কারতম সাংঘাতিক ঘটনা ঘটেছে সেইটার প্রতিবাদ করতে গিয়ে সেখানে কয়েকজন স্লোগান টোগান দিয়েছে, চিৎকার চেঁচামেচি করেছে। বাংলাদেশ এইটাই বলছে যে ঠিক আছে সেইটাই করছে, কিন্তু ওই পর্যন্ত গেল কেমন, ওই পর্যন্ত যাওয়ার কথা না। এবং 2 জন মাত্র সিকিউরিটি পুলিশ ছিল, সেটা বাংলাদেশের কূটনীতিকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এখন ভারত অস্বীকার করছে, ভারত একরকম বলছে যে না, বাংলাদেশ দূতাবাসের সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটে নেই, এবং সোশ্যাল মিডিয়ার ছবি তারা দেখতে বলছে। কিন্তু বাংলাদেশের ভেতরে পত্রপত্রিকার যে খবর, বাংলাদেশের পত্রপত্রিকার খবরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা না করছে, অস্বীকার করছে, এটা ঠিক না। কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় খবরটা বেশি ফলো করে এসছে, এবং আমি যেটা দেখেছি সেটা হলো আমার দেশ পত্রিকা, তারা সবার আগে সবচেয়ে বিশদ বর্ণনা করেছে, এবং তারা সেখানে এটাও লিখেছে, তাদের মতো করে লিখেছে যে এইটার প্রেক্ষিতে বাংলাদেশে ভারতের মানুষদের ভিসা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। ভারত কতটুকু তারা এই ঘটনা চেপে যেতে চাইলো বা কতটুকু সত্যিকার ঘটনা প্রকাশ করলো, এটা বোধহয় এখন যাচাই করা খুব কষ্টকর। কারণ 2 দেশের এমন একটা সম্পর্ক, বাংলাদেশে আপনি যাচাই করতে যাবেন, যাচাই করতে গেলে দেখবেন যে বাংলাদেশের যারা উগ্রপন্থী তারা আবার ধরে বসে আছে, না এরকম করছেই, চলো এখন আমরা পাল্টা করি। এবং এটা থামার কোনো লক্ষণ কিন্তু নাই। আমরা একটা আলোচনায় আজকে বলেছিলাম যে উদ্বেগ উৎকণ্ঠা থামছে না, মানে একেবারে নিশ্চিত ভাবে ঝামেলা শেষ হয়ে গেছে এটা হচ্ছে না। পাশাপাশি ভারতের বহু পত্রপত্রিকা মিডিয়া যেসব খবর, এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে সংখ্যা দিনকে দিন বাড়বেই, বরঞ্চ কমবে না। ফলে ভারত বাংলাদেশ এই কূটনৈতিক ফাইট সামনের দিনগুলোতে এমন একটা জায়গায় যেতে পারে যে বাংলাদেশের সামনে যদি একটা নির্বাচিত সরকার আসে, সেটা যদি তারেক রহমান নেতৃত্বে বিএনপি আসে, তার জন্যও এই সরকারের সময় যে ঘটনাগুলো ঘটছে এগুলা টাফ হয়ে যাবে ভারতকে মেনটেন করা।